আমাদের আজকে আমরা খুব খুশি, কারণ আমরা শুরু করেছিলাম, আমরা শেষও করব। আমরা স্প্লিটিং এর আজকে লাস্ট ক্লাস করছি। তোমরা সবাই করেছো আমি জানি, এবং অনেক প্র্যাকটিস করেছো, এবং আমাকে বলেছো তোমরা স্প্লিটিং খুব সহজ, ভীষণ সহজ। হ্যাঁ, ভীষণ সহজ, কিন্তু জিনিসটা আমাদের কাছে অনেকের কাছেই কঠিন লাগতো, বা কঠিন না লাগলেও একটা সেন্টেন্স দিতে কোনো মতো একটা করে দিতাম, দিয়ে হয়ে যেত স্প্লিটিং। কিন্তু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে আমি জিনিসটা শিখলে আমার বহুদিন মনে থাকবে এবং আমি অন্য কাউকে শেখাতে পারবো, সেই জিনিসটাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। পরপর ক্লাসগুলো হয়েছে, আজকে শেষ ক্লাস। শুরুটা যেহেতু ভালো মতো করেছো, তাই শেষ ক্লাসটাও খুব ভালো মতো মন দিয়ে সবাইকে শিখতে হবে, বুঝতে হবে, নোট করতে হবে। ঠিক আছে, আগে আমরা শিখবো, তারপর নোট করব। দেখো, স্প্লিটিং নিয়ে আর কোনো সমস্যা আমার মনে হয় না থাকবে। স্প্লিটিং পরীক্ষা আসলেই করতে পারবে, অথবা সেন্টেন্স গঠনের সময় তোমরা স্প্লিটিং এর পদ্ধতি ইউজ করে তোমরা সুন্দরভাবে রাইটিং লিখতে পারবে। ঠিক আছে, একটা মানে বাংলায় একটা তুমি ভাবলে বড় একটা সেন্টেন্স, তুমি স্প্লিটিং করতে জানো, তুমি সেটাকে খন্ড খন্ড করে দিতে পারবে। ছোট্ট একটা খন্ড লিখলে ফুল স্টপ দিলে, আর একটা খন্ড লিখলে ফুল স্টপ দিলে, কি সুন্দর সেন্টেন্স নিজে থেকে হবে, যেটা খুব প্রয়োজন, ইংলিশের জন্য খুব প্রয়োজন। রাইটিং কমন নয়, রাইটিং হচ্ছে নিজে থেকে লিখতে, মানে আমাদের বাংলার কনসেপ্টটা মাথায় থাকতে হবে, কাহিনীটা জানতে হবে, তারপরে লিখতে নিজেকে হবে। সমস্ত রাইটিং এর আবার সব ক্ষেত্রে কিন্তু কাহিনী জানতে লাগে না, তাই না? কারণ বায়োগ্রাফি রাইটিং যদি দেয় আমাদেরকে পয়েন্টস দিয়ে দেবে, অনেক রাইটিং আমাদের পয়েন্টস দিয়ে দেবে আর কি, সেখানে তো আমাকে কাহিনী জানতে হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে জানতে হয়। তো কাহিনী দেওয়া হোক বা না দেওয়া হোক, আমরা যদি ইংলিশে লিখতে পারি তাহলে খুব সহজ। আমি রাইটিং এর ক্লাসগুলো আগামীতে নিয়ে আসবো। এরপরে গ্রামার ক্লাসগুলো রাইটিং তোমরা পাবে, সেখানে বায়োগ্রাফি রাইটিং দেখাবো তোমরা কি সুন্দর সুন্দর ফরম্যাট ইউজ করে বায়োগ্রাফি রাইটিং, যে কোনো মানুষের বায়োগ্রাফি দিলে ওই ফরম্যাট ইউজ করে সুন্দর করে লিখতে পারবে। তারপর প্রসেস রাইটিং নিয়ে আসবো, সমস্ত কিছু আসছে। ক্লাসগুলো মন দিয়ে করো এবং শেখার দিকে তোমরা জোর দাও, কারণ শেখার দিকে আমরা মন দেব, নম্বর আমরা এমনিই পাবো, তাই তো? চলো, হ্যাভিং দিয়ে থাকবে পার্ট 5-এ। আমি যে দুটো জিনিস দেখতে পাচ্ছি, হ্যাভিং আর বিং। দেখো, হ্যাভিং দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু থাকবে, তখন সেই সেন্টেন্সের স্টার্টিং এ আমরা সাবজেক্ট আনবো, তারপরে হ্যাড আনবো, তারপরে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, সেটা আমরা জানি। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, আমরা সেই অনুযায়ী করব। আর যদি বিং থাকে, বিং বিং দিয়ে থাকলে, বিং মানে কি, বি ভার্বই তো, তাহলে বি ভার্বের মধ্যে কি কি পড়ে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি প্রেজেন্ট টেন্স থাকে, মানে বিং দিয়ে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা এম, ইজ, আর এর মধ্যে বসাবো একটা, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। আর পাস্ট টেন্সে হলে ওয়াজ, ওয়্যার। চলো আমরা এবার সেন্টেন্স করি। হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হ্যাভিং রয়েছে, হ্যাভিং দিয়ে শুরু রয়েছে, আমরা তো হ্যাভিং দিয়ে শুরু করব না, আমরা তাহলে কি দিয়ে শুরু করব? আমরা দেখবো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। সাবজেক্ট হচ্ছে হি। তাহলে সে কমপ্লিট করেছে, তার কাজ করে সে বাড়ি ফিরে গেছে, তার মানে কাজটা কে করছে? সেই তো করছে, সেই কাজ কমপ্লিট করছে, সেই বাড়ি যাচ্ছে। তাহলে সে যেহেতু সাবজেক্ট, তাই তাকে আমি প্রথমে বসিয়ে দিলাম। হ্যাভিং রয়েছে, আমরা কি আনবো? হ্যাড। হ্যাড ভীষণ সরল, সাদা সিধে, কারণ হ্যাডের কোনো সিঙ্গুলার প্লুরালের বাদ বিচার সে করে না, সে বেছে খায় না। আমরা যেমন আমাদের কুমড়ো খাই না, পেঁপে খাই না, আমাদের বাদ বিচার রয়েছে খাবারে, তো হ্যাডের কোনো বাদ বিচার নেই। হ্যাড সিঙ্গুলার প্লুরাল সমস্ত সাবজেক্টের সাথেই বসে। তাহলে হি হ্যাড, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম সব সময় হয়, তাহলে কমপ্লিটেড, এটা ভার্বের থার্ড ফর্মই। তাহলে এটা যেমন সেকেন্ড ফর্মেও কমপ্লিটেড হয়, থার্ড ফর্মেও কমপ্লিটেড হয়, তাহলে কমপ্লিটেড। তাহলে হি হ্যাড কমপ্লিটেড, কি কমপ্লিট করছে? দ্য ওয়ার্ক। হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হয়ে গেল একটা সেন্টেন্স। পরের সেন্টেন্স দেখো, পরের সেন্টেন্স কিচ্ছু নেই, এটাই লিখে দাও, ব্যাস। হি কেম ব্যাক হোম, তাহলে হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি কেম ব্যাক হোম, ব্যাস। এটাই হচ্ছে পরের সেন্টেন্সের অংশ। সহজ, হ্যাভিং দিয়ে থাকলে ভীষণ সহজ। পরের সেন্টেন্স করি। এখানেও আছে হ্যাভিং ফিনিশ দ্য টাস্ক সি ফেল্ট অ্যাট স্কাই। তাহলে কে করছে কাজ? সি, সেই মেয়েটা, তাহলে সি লিখি। আচ্ছা, হ্যাভিং, হ্যাভিং থাকলে আমরা হ্যাড আনবো, ভার্বের থার্ড ফর্ম ফিনিশড,
FINISHED যুক্ত করে দিতে হবে। সি হ্যাড ফিনিশড, কি ফিনিশ করছে? টাস্ক, দ্য টাস্ক। সি হ্যাড ফিনিশড দ্য টাস্ক হয়ে গেল একটা আলাদা সেন্টেন্স। স্প্লিট করছি আমরা, আলাদা করে দিয়েছি। পরের সেন্টেন্স, সি ফেল্ট অ্যাট স্কাই, ব্যাস এটা যেমন আছে তেমন লিখে দেবো। এবার আমরা বিং দিয়ে দেখবো। বিং একদম লাস্ট কনসেপ্ট। বিং মানে তো বি ভার্ব আমরা জানি, তাহলে বি ভার্ব থাকলে কি কি জিনিস আসতে পারে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্স অ্যাম ইজ আর, পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, সিঙ্গুলার অ্যাম ইজ ওয়াজ, প্লুরাল আর ওয়্যার, সব বলে দিলাম। দেখো সেন্টেন্সটা দেখতে হবে, সবার প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে। বিং ইল হি ক্যান নট গো টু কলেজ, সে অসুস্থ তাই সে কলেজে যেতে পারেনি। সাবজেক্টকে, কে অসুস্থ, কে যাচ্ছে না, কে যাচ্ছে না? হি, তাহলে হিকে প্রথমে বসে দিলাম, হি হলো। ক্যান নট, ক্যান কোন টেন্সে আসে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে, আর কুড হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্স বুঝতে পেরে গেছি আমরা। তাহলে প্রেজেন্ট টেন্স মানে আমরা ওয়াজ ওয়্যারকে ধরবো না, এম ইজ আর এর মধ্যে একটা কিছু আসবে। হি এর সাথে তো ইজ আছে, ইজ আসে, এম তো আসবে না, এম তো আয়ের সম্পত্তি, আর তো প্লুরালের সাথে আসে। তাহলে হি ইজ ইল, সে অসুস্থ, ফুল স্টপ, একটা সেন্টেন্স কমপ্লিট। হি ক্যান নট গো টু কলেজ, আর একটা সেন্টেন্স কমপ্লিট, সহজ। তাহলে হি ইজ ইল ফুল স্টপ, হি ক্যান নট গো টু স্কুল। তো এখানে হি এর এইচটা ক্যাপিটাল লেটারে হবে, বুঝে গেল? আমরা যখন করব তখন, যখন জয়নিং করা রয়েছে তখন ছোট হাতের, যখন আমরা স্প্লিটিং করছি, আলাদা সেন্টেন্স করছি, তখন এটা হয়ে যাবে বড় হাতের ক্যাপিটাল লেটার। লাস্ট, বিং স্যাড, সি কুড নট স্পিক আউট, মানে দুঃখ পেয়ে সে আর কিছু কথা বলতে পারছিল না। পাস্ট টেন্স কি করে বুঝলাম? কুড আছে, মানে ওয়াজ ওয়্যারের মধ্যে কিছু একটা আসবে। সাবজেক্টকে সি বসিয়ে দিলাম, সি। ওয়াজ না ওয়্যার? ওয়াজ, আমরা জানি সিঙ্গুলারের সাথে ওয়াজ হয়, সি ওয়াজ। আচ্ছা তারপরে কি করব? সি ওয়াজ, সে কি? সে হচ্ছে স্যাড, স্যাড, সি ওয়াজ স্যাড, ফুল স্টপ, একটা সেন্টেন্স হয়ে গেল। বাদ বাকিটা পরেরটা লিখে দেবো। সি কুড নট স্পিক, এই কুড নট স্পিক আউট, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সি ওয়াজ স্যাড, সি কুড নট, সি কুড নট স্পিক আউট, নোট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের স্প্লিটিং আমরা কমপ্লিট করেছি, আমরা শুরু করেছি, আমরা শেষও করেছি। এরকমভাবে জীবনে ছোট্ট ছোট্ট জিনিস আমরা যেটা বুঝবো, যেটা আমাদের করা উচিত, করার প্রয়োজন রয়েছে, যেটা আমাদের কেরিয়ারের জন্য দরকার, যেটা আমাদের জীবনের লক্ষ্য টার্গেট অ্যাচিভ করার জন্য প্রয়োজন, যেটা ভালো, সেটাকে খুব ভালো মতো বুঝে নেবো, এটা কি আমার প্রয়োজন। ব্যাস, যদি মনে করি না এটা দরকার আছে, এই মুহূর্তে করা প্রয়োজন, আমি এটা করিনি বলে পিছিয়ে গেছি, তো ওটা শুরু করে দেবো। আর শুরু যদি করে ফেলি একবার, শেষ তার দেখে ছাড়বো, তা না হলে তো আমি ছাড়ছি না। আমরা সরকারি চাকরির জন্য যদি প্রস্তুতি নেওয়া শুরু করি, তার শেষ দেখে ছাড়বো। সরকারি চাকরি পাবো এরকম ভাবনা চিন্তা যদি আমরা শুরু করি, তার শেষ দেখে ছাড়বো। পড়া যদি শুরু করে থাকি, একদিনও যদি তার পেছনে পরিশ্রম করে থাকি, তাহলে তার শেষ দেখে ছাড়বো। সবার তো সব কিছু প্রয়োজন হয় না, নিজের প্রয়োজন বুঝতে হবে। প্রয়োজন সবার আলাদা আলাদা, প্রয়োজন বুঝে কাজে নামতে হবে, কাজে নামতে হবে, সেই কাজটা করার জন্য এগিয়ে যেতে হবে। কিন্তু কাজে যদি একবার আমরা নামি, তার শেষ দেখে ছাড়বো। এটাই তোমাদেরকে মোটিভেট করবে আমি মনে করি। তো এই কথাটা মাথায় রাখবে, আমার এই কথাটা, যেটা আমরা শুরু করব তার শেষ দেখে ছাড়বো। শুরু তো সবাই করতে পারে, 100 জনের মধ্যে 100 জনই শুরু করতে পারে, শেষ করতে পারে মাত্র 10 জন। দৌড়ানো শুরু করলো সবাই, একদম লাস্ট যে মুহূর্ত, যেখানে গিয়ে থামবে সবাই, থামা উচিত ডেস্টিনেশন, সেখানে গিয়ে দেখা যাবে 100 জনের মধ্যে 10 জন গিয়ে পৌঁছাবে, 90 জন কিন্তু যেতে পারবে না। তার মাঝে, তার এই যাত্রাপথে বিভিন্ন বাধা আসবে, বিপত্তি আসবে, বিভিন্ন জিনিস তাকে আটকে ধরবে, টেনে ধরবে, সে তার কাছে মাথা নত করে হেরে যাবে, থেমে যাবে। কিন্তু 10 জন কিন্তু থামবে না, এবং তারা কিন্তু সেই লক্ষ্যটাকে, টার্গেটটাকে অ্যাচিভ করেই ছাড়বে। তো আমি চাই তোমরা সেই 10 জনের টিমে যাও।
লক্ষ্য টার্গেট আমাদের অ্যাচিভ করতে হবে। আমরা যেহেতু শুরু করেছি, ময়দানে যেহেতু একবার নেমেছি, শেষ দেখব, শেষ করেই তারপর বেরোবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। তোমাদের স্প্লিটিং তো সবার হলো, আর অনলাইনে তোমরা যারা ক্লাস করছো আমি সবাইকেই বলছি, তোমরা যারা রয়েছো আর অনলাইনে তোমরা যারা রয়েছো সবাইকেই বলছি, ক্লাসগুলো যেহেতু ভালো মতো করেছো, অনেকে আছে 3-4টে ক্লাস হয়তো করেছো, বাকিগুলো করোনি, একদম 1 নম্বর থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত করো এবং প্র্যাকটিস করতে হবে। তারপরে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো সব চলে যাবে আউট। তুমি যতই শিখে থাকো, তুমি যদি বাড়িতে প্র্যাকটিস না করো, আলাদা আলাদা সেন্টেন্সের ওপর অ্যাপ্লাই যদি না করো, তাহলে কিন্তু এটা থাকবে না। এই রুলস এগুলো মুখস্থ করে কিচ্ছু হবে না, এগুলো মুখস্থ করবে সব আউট হয়ে যাবে। কারণ কত কিছু তোমরা পড়ো, ভাবো তো, তোমরা কি একটু আড্ডু পড়ো? একটু আড্ডু কি আমরা পড়ি? আমাদের কত কিছু পড়তে হয়, আমাদের বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি কত কিছু পড়তে হয়। কিন্তু আমাদেরকে পড়লে হবে না, আমরা যেটা শিখছি সেটাকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যে জিনিসটা শিখছি, যে রুলসটা শিখছি, সেই প্র্যাকটিসটাই আমার সাথে বহুদিন থেকে যাবে, সেই প্র্যাকটিসটাই আমার সাথে থেকে যাবে, আর কিছু থাকুক আর না থাকুক। তো রুলস আমরা যেমন পড়বো, বুঝবো, মুখস্থ করবো, তার সাথে প্র্যাকটিস আমাদের অনেক করতে হবে। স্প্লিটিংয়ের ক্লাস তোমরা সবাই করেছো আর তোমরাও করেছো। সবাইকেই আমার একটাই কথা বলার, যে এবার আমাদেরকে প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করতে হবে। আর পরবর্তী টপিকগুলো তো আমি আনবো তোমাদের কাছে, রাইটিং তো লেখানো শুরু হবে, আর রাইটিংয়ের ক্লাসগুলো আমি আনবো, সেই ক্লাসগুলো পরপর করবে। আরও গ্রামারের বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলো আনবো। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো তোমরা করোনি, সেই ক্লাসগুলো করো। আমি একদম গ্রামারের একদম 0 থেকে শুরু করেছি, এবং হিরো পর্যন্ত যেতে পারি কিনা জানি না, যাওয়ার চেষ্টা জারি থাকবে। হিরো করিয়েই ছাড়বো তোমাদের সকলকে। ইংলিশ সহজ, সহজ, অনেক সহজ। আর নয়, আর পাশের জন্য দেখে লেখা নয়, সেই দিন চলে গেছে। ওরা পারে, ওদের দেখেই শুধু লিখবো আর ওরা রোল নেবে, ঘ্যাম নেবে, না, আমিও পারি, আমার আর তোকে দরকার হবে না, তোর এবার আমাকেও দরকার হতে পারে। আমি এমনভাবে নিজেকে তৈরি করব, ইংলিশ একদম 0 থেকে নিজেকে খুব সুন্দর করে শিখবো। আমার ক্লাসগুলো পরপর শেখো, পরপর করো, প্রত্যেকটা ক্লাস করো, দেখো গ্রামারে কত ইমপ্রুভমেন্ট আসবে, এবং প্র্যাকটিস করো। সেটা আমি কেন, আমি নয়, যদি আমার ক্লাস যদি ভালো লাগে করবে, আরও বিভিন্ন টিচার রয়েছে ইউটিউবে, যাকেই ধরবে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত ক্লাসগুলো যদি সে ঠিকঠাক করে করে, ঠিকঠাক যদি তুমি পাও, ক্লাসগুলো করো এবং ইংলিশে নিজেকে ইমপ্রুভ করো। কারণ ইংলিশ কিন্তু তোমাকে ওভারঅল সমাজে শিক্ষিত বানাবে, তোমাকে বলবে যে না, এ শিক্ষিত। অরিজিনালি বিষয়টা কিন্তু সেটা নয়, আমরা একটা জ্ঞান কিছু শিখছি, সেটা বাংলায় শিখি, মানে আমরা সেটা কনসেপ্ট জানা নিয়ে কথা। কিন্তু বর্তমান সমাজ, ইংলিশে দুটো যদি কথা বলতে পারি, ইংলিশে যদি সেটা সম্বন্ধে কিছু বলতে পারি, তাহলেই শিক্ষিত বলে। তো এটা সমাজের সমস্যা, আমরা সমাজ ঠিক করতে পারি না, কিন্তু আমরা নিজেকে তো ইমপ্রুভ করতে পারি। আমরা ইংলিশটা খুব ভালোবেসে, ভালো মতো, সুন্দরভাবে শিখবো এবং নিজেদেরকে সঠিকভাবে শিক্ষিত করে তুলব, এবং আমাদের শিক্ষায় আলো, এবং আমাদের শিক্ষার আলোয় আলোকিত হবে সামনের জেনারেশন। তোমরা নিজেরা এতটাই সুন্দর করে শেখো যাতে সামনের জেনারেশনকে তোমরাও শেখাতে পারো, তোমাদের আলোয় তারাও আলোকিত হবে। সবাই ভালো থাকবে, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে।